ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের শোক। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে 8টি রোহিঙ্গা ক্যাম্প, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, দাতাদের সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনএইচসিআর এর। পর্যটক শূন্য রাঙামাটিতে ব্যবসায় মন্দা, অলস সময় কাটছে হোটেল, নৌযান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। সুদিন ফেরার অপেক্ষায় পর্যটন সংশ্লিষ্টরা। এবং হাতিয়ায় 10 সরকারি দপ্তরে নেই স্থায়ী কর্মকর্তা, অতিরিক্ত দায়িত্বে ব্যাহত সরকারি সেবা কার্যক্রম। সংকট কাটাতে উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি তাজমিলা খান। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে, চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো, যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুল ভাইয়ের ওয়াইফের সাথে তো কোনো একটা ছেলে, সেখানকার অবস্থানগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে সাদাতের সাথে সম্পর্ক ছিল, কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সাদাতে এই কাম করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। বিস্তারিত জানাতে কোম্পানিগঞ্জের বাসায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল্লাহ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের সিরাজ মিয়ার বাড়ি, যিনি একজন লন্ডন প্রবাসী ছিলেন। তার 5 মেয়ে এবং 1 ছেলে। সেই ছেলে কামাল উদ্দিন বাবুল, তিনি ইটালিতে থাকা অবস্থায় গতকালে ইটালি শহর রোম শহরে তার স্ত্রী কন্যা সহ আততায়ীর অতর্কিত হামলায় নিহত হয় এবং এই হত্যায় তার একমাত্র ছেলে, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই খবর আসার পর থেকে এই বাড়িতে তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং নিহত বাবুলের বন্ধুবান্ধবরা সকাল থেকে একের পর এক আসছে। পুরো বাড়িটি এখন শোকের মাতম চলছে। এই বাড়িতে আরজুর যে তার স্ত্রী আরজু আছেন, সেই আরজু বাবুলের স্ত্রী আরজুরও নিহত হয়েছে। তার আত্মীয় স্বজন এখানে আসি অনেকটা কান্নাকাটিতে কতক্ষণ পরে তারা শোকের মাতমে হচ্ছে। আর তার বাবুলের মা জাহানারা বেগম, তার একটি দাবি, তার একমাত্র ছেলের যে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং তার বাবা সিরাজুল ইসলাম, সেই সিরাজুল ইসলামের দাবি হচ্ছেন যে তার সন্তান এবং তার ছেলের বউ, নাতিন, তাদের মৃতদেহ যাতে করে দ্রুত সরকার দেশে নিয়ে আসা হয়। এবং এই সাথে সাথে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এই পরিবারের
উপার্জনকারী একমাত্র সন্তানের মৃত্যুতে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের প্রতিবেশী যারা আছেন সবাই অনেকটা মানে কান্না জড়িত অবস্থা আছেন। প্রতিটি বাড়িটি শোকের মতো হয়েছেন। এছাড়া নোয়াখালী এই কোম্পানিগঞ্জর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি টিম আসে এই বাড়ির সার্বিক অবস্থা তারা জেনে গিয়েছিলেন। এছাড়া প্রবাসী যারা আছেন তাদের আত্মীয় স্বজন তারা কিছুক্ষণ পরে সেখানকার সর্বশেষ তারা তথ্যগুলো তারা দিচ্ছিলেন। তো এই পুরো এলাকাতে একটা শোকের মাতম চলতেছে। প্রথম পরে তাদের আত্মীয়স্বজন আসে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এক পর্যায়ে সবাই কান্নাকাটিতে অনেকটা পুরো বাড়িটি একটি শোকের মাতম অবস্থা রয়েছে। তো এই এলাকার যে সবার একটি দাবি যে বাবুল এবং তার স্ত্রী আরজু এবং তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এরকম ঘটনা আর না ঘটে। তো এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জর চরকাকড়া ইউনিয়নের সেই নিহত ইটালি প্রবাসী বাবুলের বাড়ি থেকে তার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলাম। ফেনীতে আলাদা ঘটনায় নারী সহ 2 জনকে হত্যা করা হয়েছে। গতকাল গভীর রাতে ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তার এবং ছাগলনাইয়া উপজেলার নিজ কুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে জুবায়ের পারভেজ হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ সুপার জানান, কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে জুবায়ের পারভেজের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে। পরে মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত জুবায়ের পারভেজের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। 2টি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম পিবিআই সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। এদিকে ফেনীতে আলাদাভাবে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুলগাজীতে এক গৃহবধূ এবং ছাগলনাইয়া উপজেলায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ফেনীতে গতরাতে পৃথক 2টি হত্যাকাণ্ড ঘটেছে। একটি হচ্ছে ফেনীর ফুলগাজীতে, সেখানে এক গৃহবধূকে ঘরের উপরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপালের যে নিষ্কুঞ্জরা নামক এলাকা রয়েছে সেখানে এক যুবককে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এই 2টি ঘটনার কেন্দ্র করে জেলায় কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং একই দিনে 2টি ঘটনা ঘটায় পুরো জেলা জুড়ে একটি আলোচনা চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে, যেখানে ফেনীর ছাগলনাইয়া নিষ্কুঞ্জরায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে জুবায়ের পারভেজ নামে এক যুবককে তার ঘটনায় তারই প্রতিপক্ষ বা তারই ব্যবসায়িক পার্টনার এরা কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। এই জুবায়ের গত কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে যে কারাগার থেকে বেরিয়েছে বা জেল থেকে বেরিয়েছিল জামিনে। এবং আপনাকে যদি বলি, এই জুবায়ের বিরুদ্ধে পুলিশ সুপার যেটা জানিয়েছেন ফেনীর যে 30টির অধিক মামলা রয়েছে। এর ভিতরে হত্যা, ছিনতাই, মারামারি সহ 30টির অধিক মামলা রয়েছে এবং সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ বলছেন। আর একটা কথা হচ্ছে যে এই জুবায়ের হত্যা হয়েছে মূলত তার কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে এবং সে তার নতুন করে বের হয়ে ব্যবসা বাণিজ্য করবে এরকম তার একটি গ্রুপের সাথে কথাবার্তা বলছিল এবং গত রাতে একটি মোবাইল দেয়া নাকে কেন্দ্র করে মনে করতে তারা উভয়কে আক্রমণ করেছে। প্রতিপক্ষ 2জনও কিন্তু গুরুতর আহত, তার কোপে আহত হয়েছে। এদিকে
আবার প্রতিপক্ষের আঘাতে বা তার যে শরীরে আমরা দেখেছি ঘাড়ে এবং হাতের একাধিক জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় বা ধারালো ছুরি বা অস্ত্রের আঘাতে সে নিহত হয়েছেন। আর আমরা ওদিকে ফুলগাজীর যে ঘটনাটি, যেটা পুলিশ বলছে যে রাতে কে বা কারা বা দুষ্কৃতকারী কেউ ঘরের দরজা দিয়ে না ঢুকে টিনের উপর দিয়ে টিন কেটে ঘরে প্রবেশ করেছে এবং কুয়েত প্রবাসী কাজল বেগম তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ড আসলে কি উদ্দেশ্যে করেছে সেটি তারা এখনো মানে বলতে পারছে না, সুনির্দিষ্ট করে ধারণা করছে অসৎ কোনো উদ্দেশ্য ছিল, সেই কারণে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড দুটি ঘটেছে, এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পুলিশ বলছে যে তারা আসামি বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বা কেন এসব হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছেন এবং তারা মাঠ পর্যায়ে একাধিক টিম কাজ করছে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সব মিলেই কিন্তু আপনাদেরকে যদি বলি, এই গত রাতে দুটি ঘটনা ঘটায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী লড়ে চড়ে বসছে কেন এই ঘটনাগুলো ঘটছে। সেই সাথে আপনাকে যদি বলি, এই মুহূর্তে ফেনীর যে মর্গটি রয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে এখানেও ছাগলনাইয়ার যে জোবায়ের পারভেজ তার মৃতদেহটি রয়েছে এবং অন্যদিকে ফুলগাজী থেকে যে গৃহবধূ কুয়েত প্রবাসীর স্ত্রী তার মৃতদেহটি কাছাকাছি চলে আসছে। এবং বিশেষ করে যে গৃহবধূ নিহত হয়েছেন এই এলাকায় একটি থমথমে অবস্থায় বিরাজ করছে, মানুষের ভিতরে শোক কাজ করছে। তার গৃহবধূর দুটি সন্তান রয়েছে, তারাও এলাকাবাসী বলছে যে কেন এই গৃহবধূকে ঘরে ঢুকে কে বা কারা হত্যা করলো, এই ঘটনা যেন আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে দেখে জড়িতদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করে, তা না হলে কিন্তু এলাকার মধ্যে একটি আতঙ্ক বিরাজ অলরেডি করছে। তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট হলে হয়তো এ ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে নাও ঘটতে পারে। সেই ক্ষেত্রে সচেতন মহল এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এ সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। সর্বোপরি আমরা দেখেছি মর্গের সামনে এখানে রয়েছেন যে মৃতদেহটি রয়েছে সেখানকার যে পারভেজ, তার কথা বলা হচ্ছে নিজেকে সে যুবলীগ কর্মী পরিচয় দিত, যদিও যখন এসব অতীতে তার বিভিন্ন কর্মকাণ্ডের সময় যুবলীগ পরিচয় দিলে দল থেকে তাকে অস্বীকার করা হতো। কিন্তু এখন আবার আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজকে যুবলীগ কর্মী দাবি করে অনেকে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। আর এলাকাবাসী যেটা বলছেন যে তাদের যে দুই গ্রুপের এই হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় নিহত পারভেজের হাতে যারা আহত হয়েছে তারাও ফেনী জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সব মিলে যদি আপনাকে বলি যে এই ফেনীর হত্যাকাণ্ড দুটোকে ঘিরেই আইনশৃঙ্খলা বাহিনী লড়ে চড়ে বসছে এবং এলাকার বাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারা বলছেন যে এই দুটি হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। এই ছিল আমার কাছে ফেনীর দুটি হত্যাকাণ্ড নিয়ে সবশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন, বাজার মূল্য ছাড়াবে 100 কোটি টাকা বলছে কৃষি বিভাগ। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। টানা বৃষ্টিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঝুঁকিতে লাখো মানুষের জনজীবন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এজন্য সহায়তা বাড়াতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন UNHCR। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা আশ্রয় শিবির। এখানকার 4 নম্বর ক্যাম্পে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত বসতি। পাদদেশ ও ঢাল জুড়ে গড়ে ওঠা বসতিতে বাস করছেন লাখেরও বেশি রোহিঙ্গা। বর্ষার টানা বৃষ্টিতে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের ঢাল, ধসে পড়ে মাটি। ঝুঁকি কমাতে বালু ভর্তি বস্তা ও ত্রিপল ব্যবহার করা হলেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না ধস। শুধু এই ক্যাম্প নয়, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পের মধ্যে অন্তত 8টি ক্যাম্প রয়েছে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে। বর্ষায় টানা ভারী বর্ষণ হলেই বাড়ে তাদের উদ্বেগ। ভাঙি যাবে গই আর ভারুলা নিবে একান সমস্যা, খাঞ্জা বাঁজার গই একান সমস্যা, ডর লাগে ফাঞ্জান আর আছে পাহাড় খাঞ্জা আর বেশি ডর হয়, খাঞ্জা ভাঙি করে রোড গাড়ির সমস্যা। জ্বর করে আর মিষ্টি নয় আর জ্বর করে এখন যদি খাদ্য পারে বাঁয়ে পড়লে আর এখন গড় লাগলো বেশি অবস্থা। ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রমে আরও সহায়তা বাড়াতে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR।
সমাধানের একমাত্র পথ হচ্ছে ক্যাম্পগুলো নকশা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা। মনে রাখতে হবে, ঝুঁকি মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। যেসব এলাকাগুলো ল্যান্ডস্লাইডের জন্য ঝুঁকিপূর্ণ সেই সব জায়গার প্রতি খেয়াল রাখা, যদি বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় ওই এলাকার বাসিন্দাদেরকে একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। গত ৮ বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান ৩০ জনের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতিবছর বর্ষায় রাঙামাটির বিভিন্ন স্থান পর্যটকের পদচারণায় মুখর থাকলেও এবছর উল্টো চিত্র। পর্যটক না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল ১৫,০০০ মানুষের জীবিকায় নেমেছে অনিশ্চয়তা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পানিতে ভাসছে না পর্যটকবাহী নৌযান, সেতুতে নেই মানুষের আনাগোনা, অথচ প্রতি বছর বর্ষায় পর্যটকদের পদচারণায় মুখর থাকে দেশের বৃহৎ এ পর্যটন খাত। নিস্তব্ধতা বিরাজ করছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকনিক স্থান ঝুলন্ত সেতুতে। পর্যটকের অপেক্ষায় লেকে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট। ভাসমান ফলের দোকানেও ক্রেতা নেই। এছাড়া স্থানীয় তাঁতে বোনা পোশাকের দোকানে বেচাকেনা নেই। এবছর পর্যটক শূন্য পরিবেশে অনেকটা দুশ্চিন্তায় স্থানীয় ছোট বড় ব্যবসায়ীরা। 1 মাস আগে 3000-4000 টাকা বিক্রি হতো ডেলি, আর এখন হয় 500 টাকাও বিক্রি করতে, 500-700 টাকা বিক্রি করতে কষ্ট হয়। ব্যবসা বাণিজ্য খারাপ, এর জন্য আমরা পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে আমাদের। এখন যদি টুরিস্ট হইতো তাহলে একটু ভালো হতো, যেমন আমাদের চলতেও খুব কষ্ট হচ্ছে। পর্যটক না থাকায় হতাশা বিরাজ করলেও সুদিন ফেরার আশায় হোটেল মোটেল মালিক সমিতি। আমাদের ব্যবসাতে অনেক ধরনের লস হচ্ছে, তবে আশা করছি সামনে টুরিস্ট আসবে, আমাদের এই লস কেটে উঠবে, এটাই আশা করি। রাঙামাটি চেম্বার অব কমার্সের তথ্য মতে জেলায় 15,000 মানুষ পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময় আরও থাকছে। বান্দরবানে নির্মাণ হচ্ছে আধুনিক কৃষিপণ্য হিমাগার। সংরক্ষণ সুবিধায় ন্যায্য দাম পাওয়ার আশা কৃষকের। উৎপাদন থেকে বাজার বদলে যেতে পারে পাহাড়ি কৃষির চিত্র। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি 10টি দফতরে বেশিরভাগ পদই শূন্য। নিয়োগ না দেওয়ায় অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারাও নিয়মিত অফিস না করায় সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ প্রায় 1 বছর ধরে শূন্য। পাশাপাশি ওই দফতরের 5টি কর্মকর্তার মধ্যে 4টি খালি রয়েছে দীর্ঘদিন। ফলে নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। শুধু মহিলা বিষয়ক দফতরই নয়, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদেও নেই স্থায়ী কর্মকর্তা। অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারা হাতিয়ায় আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি কর্মকর্তা না থাকার কারণে সাধারণ মানুষ খুব একটা জটিলতার মধ্যে পড়ে। অফিসার না থাকার কারণে আপনার কর্মকাণ্ড স্থবিরতা এবং যথানিয়মে যথাযথভাবে হচ্ছে না। এখানে মহিলা বিষয়ক কর্মকর্তা নেই, তো এখানে নারীরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সরকারের কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই বিষয়গুলো উনি মাথায় নিয়ে অতি দ্রুত সংশোধন করে। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর কিংবা চট্টগ্রামে যেতে হচ্ছে। একাধিকবার লিখিত পাঠিয়েছি জনবলের জন্য আবেদন জানিয়ে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোনের মাধ্যমেও অবহিত করেছি। জনবল সংকট সমাধানে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ফুল টাইম কর্মকর্তা পদায়ন থাকলে কাজকর্মগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হয়।
তো আমরা ইতিমধ্যে এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান যারা রয়েছেন জেলা পর্যায়ের কর্মকর্তা তাদের দৃষ্টিতে এনেছে, প্লাস আমরা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনবো। হাতিয়া উপজেলায় সরকারের 23টি দফতরের কার্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। এবার ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। তারা বলছেন প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়ছে না, তাই সরকারিভাবে মূল্য নির্ধারণের দাবি কৃষকের। হৃদয় পালের অন ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। চলছে পাট কাটা, মারাই ও শুকানোর কাজ। গ্রামীণ জনপদে কৃষকের কর্মব্যস্ততা। বংশ পরম্পরায় পাট চাষ করেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চাষিরা। বলেন চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। জানান প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি পাটের দাম। দালাল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষার জন্য হাওড় অঞ্চলের পাট চাষিরা পাটের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন, অন্যথায় পাট চাষে আগ্রহ হারাবেন তারা। সরকার পাটকে যদি রেট দেয় তাহলে কৃষক বাঁচবে। মন ধরে আর কিনে এই 3000, 2000, 2500 এই মিলে কিনতে আছে, কৃষক কেমনে বাঁচত? আমরা ফাট ব্যাপারীরা ফাট কিনা সেটা গুদাম বইরা তুইব, শেষে গিয়া সেটা এরা ব্যবসা করবা, আমরা নিব কম দরে কিনা, এতে কৃষক লস। সরকার যদি ফাটের দর একটু বাড়াই দিত তাহলে আমরা গৃহস্থ পয়সা থাকতাম। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত 60,000-এর বেশি বেল পাট উৎপাদন হবে, যার বাজার মূল্য অন্তত 100 কোটি টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন আশা করছি ভালো হবে এবং কৃষক বাজার দর ভালো থাকায় তারা ন্যায্য মূল্য পাবে। পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রপ্তানি করতে চাইলে সহায়তার কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কেউ যদি পাট নিয়ে কাজ করতে চায়, পাট নিয়ে কোনো পণ্য উৎপাদন করতে চায়, তো আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে সেই সুযোগটা আছে, কেউ যদি চায়। চলতি মৌসুমে হাওড় বিস্তৃত নাসিরনগর, সরাইল বিজয়নগর, নবীনগর এবং বানসারাপুরে 4575 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশি ক্যানাফ, মেস্তা ও তুষা জাতের পাট। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। দুপুরে ইরানি সৈকতের পালঙ্কি পয়েন্টে অন্যান্য পর্যটকের সঙ্গে সমুদ্রে নামেন দুই বন্ধু আরমান ও সাইম। এক পর্যায়ে স্রোতে ভেসে যায় চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা সাইম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ শুরু করেন স্থানীয় জেলে, বিচ কর্মী ও পুলিশ। সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীরা। পর্যটকদের অভিযোগ, ইরানি সৈকতে পর্যটকরা গোসলে নামলেও নিরাপত্তায় নেই লাইফ গার্ড সেবা। কক্সবাজারে ইনানি সৈকতের পালঙ্কি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি সেখানে। রুবেল, দুই বন্ধু মিলে চট্টগ্রাম থেকে প্রথমে বান্দরবন থেকে পরে আজকে সকালে কক্সবাজারের যে ইনানি সমুদ্র সৈকত রয়েছে সেখানে ভ্রমণে আসেন। এক পর্যায়ে দুই বন্ধু মিলে ইনানি যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতে নেমে পড়েন গোসল করার জন্য। ঠিক 12:30 দিকে দুই বন্ধু যখন গোসল করতে নেমেছেন, এরপরেই এক বন্ধু সাগরের যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের স্রোতে ভেসে যায়। পরবর্তীতে এখন আমরা যে মোটর সাইকেলটি দেখছি তার পাশে কিন্তু রয়েছে যে আরেক বন্ধু আরমান। মূলত তার একটি মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনে সে তার বন্ধু যে শেষ ছবি তুলে দিয়েছে সেই ছবি দেখে কান্নায় বারবার ভেঙে পড়ছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি এবং বারবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কক্সবাজারের জেলা প্রশাসনের যে বীজ কর্মী রয়েছে, বীজ কর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বেলা 12:30 দিকে সমুদ্রে যে যে ইনানি সমুদ্র সৈকত রয়েছে সেই সৈকতে নিখোঁজ হয়েছে যার নাম সায়েম বলা হচ্ছে। সে মূলত ব্যবসা করে, 22 বছর বয়সী। এখনো পর্যন্ত তার অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমরা এখন পর্যন্ত যেটি লক্ষ্য করছি, নিখোঁজ বন্ধুর সন্ধানে যেখানে লাইফগার্ড থেকে শুরু করে এখানকার বীজ কর্মী এবং ফায়ার সার্ভিসের 6 জন কর্মী এসেছে, কিন্তু সাগর যে উত্তাল, যে পরিমাণ আসলে এখানে যে তল্লাশি চালানো কার্যক্রম সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি না। জেলা প্রশাসনের যে বীজ কর্মীরা রয়েছে তারা কিন্তু, ট্যুরিস্ট পুলিশ রয়েছে, সবাই কিন্তু যে নিখোঁজ
বন্ধুর নিখোঁজের সাইমের যে বন্ধু রয়েছে আরমান, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই কিন্তু তার পাশে অবস্থান করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে নিখোঁজ সাইমের প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিস এখনো পর্যন্ত সমুদ্র সৈকতের ইনানি বা অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে একটি পয়েন্টও এখন পর্যন্ত তাকে যে সন্ধানে যে তল্লাশি চালানোর যে কার্যক্রম সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি বা এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা মূলত জানি কক্সবাজার সমুদ্র সৈকত এখানে 120 কিলোমিটার, যার মাত্র 3 কিলোমিটার সমুদ্র সৈকতে লাইফগার্ড সেবা চালু রয়েছে, যেমন লাবণী, ইনানি, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে। এই 3টি পয়েন্টে 27 জন লাইফগার্ড কর্মী নিয়োজিত থাকে, যারা পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আনুমানিক 33 কিলোমিটার দূরে যেটি ইনানি সমুদ্র সৈকত, সেখানে কোনো আসলে পর্যটক প্রতিদিনই হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকতে আসে, কিন্তু এখানে একজন লাইফগার্ডও কিন্তু এখানে নিয়োজিত নেই এবং কোনো ধরনের যে পর্যটকদের সচেতন করা, যে সমুদ্রে নামার আগে কী নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নের নির্দেশনা পর্যন্ত কোনো জায়গায় এখানে লেখা নেই। আমরা ইনানিতে জানি প্রায় কয়েকটি তারকামানের হোটেল রয়েছে, তার পাশাপাশি আরও বেশ কিছু হোটেল রয়েছে, কিন্তু এই হোটেলগুলোতেও আমরা লক্ষ্য করেছি কোনো অধিকাংশ হোটেলে কিন্তু কোনো ধরনের লিফলেট কিংবা কোনো ধরনের পর্যটকদের যে সমুদ্র স্নানে কোন সময় নামতে হবে, কোন সময় নিরাপদ, সেই বিষয়গুলো কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই। যার কারণে পর্যটকরাও বারবার এসে সমুদ্র স্নানে আনন্দ করতে এসে তারা সমুদ্রে নেমে পড়ছেন এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা লাইফগার্ড সূত্রে যেটি জেনেছি, গত যদি 10 বছরের হিসাব করা যায় তাহলে 74 জন পর্যটক সমুদ্র স্নানে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছেন। প্রায় কয়েক হাজার পর্যটককে সমুদ্র স্নানে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছে লাইফগার্ড কর্মী। লাইফগার্ড কর্মীদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে কক্সবাজার থেকে অনেক দূরে সেটি তারা রওনা দিয়েছেন এবং তারা ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে যে তল্লাশি কার্যক্রম সেটি শুরু করবেন। আমরা বিচ যে লাইফগার্ড জেলা প্রশাসনের যে বিচ কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে, তারাও আসলে এই বিষয়গুলো নিয়ে বারবার চেষ্টা করছে যাতে সমুদ্রে যে গোসল করতে যে মৃত্যুর হার সেটি কমিয়ে আনা যায়, কিভাবে সেই ব্যবস্থাগুলো করার জন্য তার বারবার চেষ্টা করছে। আমরা লাইফগার্ড কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, ইমতিয়াজ আহমেদ যিনি লাইফগার্ড কর্মীদের যিনি প্রজেক্ট কর্মকর্তা, তিনি বলছে শুধুমাত্র তারা 1.5 কিলোমিটার 3 কিলোমিটার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক লাখো পর্যটক কিন্তু সমাগম হয় সাপ্তাহিক ছুটির দিন বা অন্যান্য ছুটির দিনগুলোতে। সেই সময়গুলোতে তারা সার্বক্ষণিক অল্প সংখ্যক লাইফগার্ড কর্মী হলেও তারা সার্বক্ষণিক চেষ্টা করেন যে যাতে তারা পর্যটকদের সেবা দিয়ে যেতে পারে, কিন্তু অন্যান্য যে পয়েন্টগুলোতে তাদের সেবা দেওয়ার সক্ষমতা নেই। আর লাইফগার্ড যে সংস্থাটি রয়েছে সেটিও বেসরকারি উদ্যোগে চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো লাইফগার্ড কক্সবাজার সমুদ্র সৈকত বা অন্যান্য যে সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের লাইফগার্ড কর্মী নিয়োগ হয়নি, যার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যুর প্রাণহানির ঘটনাও কিন্তু আমরা বাড়তে সেটি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আসলে যে তল্লাশি কার্যক্রম, নিখোঁজ যে ছায়েম পর্যটক, তিনি চট্টগ্রামের হাটাজারির বাসিন্দা, তাকে এখনো পর্যন্ত তার সন্ধানে সমুদ্রে যে ট্রলার কিংবা জেটিস্কি নিয়ে যে তল্লাশি কার্যক্রম সেটি শুরু হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তাকে দ্রুত উদ্ধারে বা তার হদিস মেলার জন্য তারা যেসব কার্যক্রম রয়েছে সেটি তারা খুব শীঘ্রই শুরু করবেন। তো এই ছিল আমার কাছে ইনানি সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক হিমাগার। এতে পচনের হাত থেকে রক্ষা পাবে জেলার উৎপাদিত কৃষিপণ্য ও ফল ফলাদি, নিশ্চিত হবে ন্যায্য মূল্য। বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। ভবনের অবকাঠামো নির্মাণ শেষ, চলছে রং করা ও যন্ত্রপাতি স্থাপনের কাজ। কৃষিপণ্য সংরক্ষণের জন্য নির্মিত হচ্ছে আধুনিক হিমাগার। বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তৈরি করা হচ্ছে 50 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার, যেখানে সংরক্ষণ করা হবে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন পচনশীল কৃষিপণ্য ও ফল ফলাদি। প্রতিবছর মৌসুমে পাহাড়ে উৎপাদিত হয় বিপুল পরিমাণ আম, আনারস, কাঁঠাল, লিচু, ড্রাগন সহ বিভিন্ন কৃষিপণ্য, কিন্তু হিমাগারের অভাবে এসব পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে না কৃষকেরা। এর ফলে
নষ্ট হওয়ার আশঙ্কায় ন্যায্য দাম ছাড়াই উৎপাদিত কৃষিপণ্য বিক্রিতে বাধ্য হন কৃষক। আধুনিক সুবিধা সম্বলিত হিমাগারটি চালু হলে কৃষিপণ্য ও ফলফলাদি দীর্ঘদিন সংরক্ষণ করার পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী বিক্রির সুযোগ পাবেন কৃষক। কলা, আনারস, আম, লিচু, কাঁঠাল এগুলো দীর্ঘদিন হিমাগার না থাকার কারণে কৃষকরা ফেলে নষ্ট হয়ে ফেলে দিচ্ছে। এটা যদি সুস্থভাবে পরিচালিত হয় এখানে কৃষকরা উপযুক্ত দাম পাবে। সরকারের যে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগ যদি মানে চালু করে কৃষকের লাই সদর লাই বেশি ভালো হবে। হিমাগারটি চালু হলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে বলে জানায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এটা একটা কৃষকের ভাগ্যের পরিবর্তনের নতুন চালিকা শক্তি হিসেবে প্রথম কাজ করবে আশা করি। 1,85,00,000 টাকা ব্যয়ে হিমাগার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পেল প্রায় 2 কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম। সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ KSRM এর পক্ষ থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। সরঞ্জামের মধ্যে আছে কিডনি চিকিৎসার 4টি হিমোডায়ালাইসিস মেশিন, হৃদরোগ চিকিৎসার 4টি রিয়েল টাইম 4D আল্ট্রাসাউন্ড মেশিন, রয়েছে জি ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম। চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এবং KSRM এর উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন। বক্তারা বলেন, এসব সরঞ্জাম গতি আনবে হাসপাতালের চিকিৎসা সেবায়। মানবতার সেবায় প্রান্তিক রোগীদের জন্য যেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন সেই চিকিৎসা সেবাকে আর একটু ত্বরান্বিত করার জন্য আর একটু সহায়ক হওয়ার জন্য KSRM পরিবার এই মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যে অবদান যে 4টা ডায়ালিসিস মেশিন, এখানে কিন্তু যদি আমরা যদি একদিনে যদি 3, 4, 12 প্রায় 12-15 জন রোগীকে কিন্তু এই মেশিনের মাধ্যমে আমরা সেবা দিতে পারবো। এটা হচ্ছে একটা, যেটা হচ্ছে বাইরে হচ্ছে 3 থেকে 3,500 টাকা, আর এখানে আমাদের সরকারিভাবে এই মেশিনগুলোর মাধ্যমে পাবে মাত্র একটা সেশন 400 টাকা। কাজগুলো যেন চলমান থাকে এবং আমি অনুরোধ করব চট্টগ্রামে আপনারা আরও সহায়তা করবেন। এখানে অনেক কিছু জায়গায় দরকার আছে, আমাদের ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে আলোচনা করবেন। আপনাদের আমি জানি যে এখানে অনেক কাজ আপনারা সহায়তা করেন, কিছু কিছু জায়গায় আপনারা হেল্প করলে মানুষজনের অনেক উপকার হবে। চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমিতে চলছে এভারেস্ট বিজয়ী পর্বতারোহী বাবর আলীর ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের চিত্র প্রদর্শনী ও পর্বতারোহণ সহ নানা বিষয়ে কথা বলতে সেখানে উপস্থিত আছেন বাবর আলী। তার সঙ্গে রয়েছে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে সেখানে। চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত কিন্তু 2 দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পাহাড় পর্বত থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনকে তুলে আনা হয়েছে। আজকে এই চিত্র প্রদর্শনী নিয়েই কিন্তু আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন পর্বতারোহী বাবর আলী। ডাক্তার বাবর আলীর সাথে আমরা আজকে কথা বলবো। আসলে এই যে চিত্র প্রদর্শনী হচ্ছে, 118টি ছবি কিন্তু এখানে প্রদর্শনীতে স্থান পেয়েছে। কোন কোন ছবিগুলোকে এখানে তুলে আনা হয়েছে? আচ্ছা, এখানে মূলত হিমালয়ে আমরা যেসব নানান অভিযানগুলো করি সেই অভিযানের ছবি, আর একই সাথে আমাদের যেটা আসলে প্র্যাকটিস গ্রাউন্ড বলে আমরা বান্দরবান, মূলত বান্দরবানেই হচ্ছে আমাদের সবার গা ঘামানোর জায়গা। সেই বান্দরবানের যেহেতু এখানেই আমাদের যাওয়ার সুযোগ হয় বেশি বা অ্যাক্সেসিবিলিটিটুকু বেশি, সেই বান্দরবানের প্রচুর ছবি আছে। আর একই সাথে এখন মানে পাহাড় পর্বত তো সুন্দর, কিন্তু সেখানের একটা বড় অংশ সেখানের মানুষজন, তো পাহাড়ের বা পর্বতের পাদদেশে যারা বসবাস করেন সেই মানুষদের জীবনযাত্রার ছবি ওখানটায় আছে। আমরা আসলে চিত্র প্রদর্শনীর কথা তো শুনলাম, আপনি এভারেস্ট জয় করেছেন। আমরা একটু আমাদের দর্শকদের শোনাতে চাই এভারেস্ট বিজয়টা কেমন ছিল, কতটুকু কঠিন ছিল আসলে সেই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এভারেস্ট বা এরকম 8,000 মিটার পর্বতের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে আসলে অতি উচ্চতা। মানুষের শরীর আসলে এই উচ্চতার জন্য বানানো হয়নি, বা এমনভাবে বডিকে বানানো হয়েছে যে এই উচ্চতায় ঠিকঠাকভাবে ফাংশন করতে পারে না। সমতলের 1/3 অক্সিজেন থাকে, তো এই উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়াটা, এবং একই সাথে খুবই নিম্ন তাপমাত্রা থাকে। সাথে আমি আরেকটা বড় চ্যালেঞ্জের কথা বলবো হচ্ছে যে তীব্র বাতাস। তো এগুলো সবসময় বড় একটা চ্যালেঞ্জ থাকে।
এগুলা মোকাবেলা করেই আসলে এভারেস্ট ক্লাইম্ব করতে হয়। আরেকটা আমি বলবো যে শুধু এভারেস্ট না, অন্য 8000 মিটারগুলোর ক্ষেত্রেও যে পর্বতগুলো এই মানে ক্লাইম্বগুলোতে তো প্রচুর ঝুঁকি থাকে। তো এই স্পোর্টসটা করতে গিয়ে অনেকেই নানান প্রাকৃতিক কারণে অনেকেই প্রাণ হারান। এদের মরদেহ বা মৃতদেহ এগুলার পেরিয়ে আসলে ক্লাইম্ব করে যাওয়াটা এটা একটা বলবো কঠিন জিনিস। আপনি ঝুঁকির কথা বলছিলেন, আসলে বাংলাদেশ থেকে যারা নতুন যারা পর্বত আরোহণ করতে চায় তাহলে তারা কিভাবে এই পর্বত আরোহণের সাথে যুক্ত হতে পারে সেই বিষয়টা একটু যদি আমাদেরকে জানাবেন। পর্বত আরোহণের সাথে যে ঝুঁকি আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যেটা করি মানে ক্যালকুলেটেড রিস্ক নেই। আমি এমন সময় ক্লাইম্ব করব না যখন তুষার ঝড়ের ঝুঁকি থাকে বা যে সময়টায় উইন্ড স্পিড বা বাতাসের গতিবেগ অনেক বেশি তুষারপাত হচ্ছে। তো আমরা এই সময়টা চেষ্টা করি ওই সময়গুলো অ্যাভয়েড করার। আর নতুনরা যেটা যে আমরা বলি আমার স্পোর্টসটা পর্বতারোহণ, ইংরেজি করলে মাউন্টেনিয়ারিং, এম দিয়ে হচ্ছে শব্দটা শুরু হয়। তো এই মাউন্টেনিয়ারিং করতে আরও 3টা এম লাগে, মাইন্ড, মাসল বা এন্ডুরেন্স বা দম, আর হলো মানি। তো এই 3টার কেউ যদি আসলে ঠিকঠাকভাবে মিশন করতে পারে তরুণরা, তাহলে এটা সহজ হবে। আমি সাম্প্রতিক সময়ে আপনি বেশ কয়েকটি পর্বত আরোহণ করেছেন, আসলে সর্বশেষ কোনটা ছিল আর কোন পর্বত আরোহণটা আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? আচ্ছা, সর্বশেষ আমি যেটা ক্লাইম্ব করেছি নেপালের আরেকটা 8000 মিটার পর্বত, সেটার নাম মাউন্ট মাকালু। এটা প্রায় 27,838 ফুট উঁচু, পৃথিবীর 5ম সর্বোচ্চ পর্বত। সেটা ক্লাইম্ব করার সুযোগ হলো আমি মে মাসের 2 তারিখে ক্লাইম্ব করেছি। আর আমার জন্য যদি বলা হয় সবচেয়ে কঠিন মাউন্টেন, ডেফিনেটলি অন্নপূর্ণা এক, যেটা পৃথিবীর 10ম সর্বোচ্চ মাউন্টেন। আমি গত বছরের এপ্রিলের 7 তারিখে ক্লাইম্ব করেছি। এই পর্বতটার ডেথ রেট এই পর্যন্ত যদি 100 জন ক্লাইম্ব করে থাকে, 32 জন ওখানটায় প্রাণ হারিয়েছে। এবং একই সাথে এই পর্বতটা খুবই তুষারধস প্রবণ। এবং আমার মনে আছে আমি যেদিন চূড়ায় পৌঁছেছি, 2 জন ক্লাইম্বিং গাইড বা শেরপা ওরা প্রাণ হারিয়েছে নিচের দিকে তুষারধসে। তো এই পর্বতটা আমি বলবো পার্সোনালি ফিজিক্যালি আমার মানে প্রচুর পরীক্ষা নিয়েছে। আমি বলবো এখনো পর্যন্ত টাফ মাউন্টেন আমার ক্লাইম্ব করা। যদি এই পর্বত আরোহণ নিয়ে আপনার ভবিষ্যৎ লক্ষ্য জানতে চাই, আপনি বেসিক্যালি একজন ডাক্তার, আপনার পড়াশোনা ডাক্তারি নিয়ে, তো সেক্ষেত্রে আপনি ভবিষ্যৎ লক্ষ্যটা কি? এই পর্বত আরোহণ নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কি না? ডেফিনেটলি আমি পৃথিবীর ওই যে 14টা 8000 মিটার পর্বত আছে সর্বোচ্চ, বা যেগুলো 26,250 ফুটের উঁচু, এর মধ্যে ইতিমধ্যে আমার সুযোগ হয়েছে 5টা ক্লাইম্ব করার, এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা একের কথা বলছিলাম, মানাসলু এবং মাকালু, আর বাকি আছে 9টা 8000 মিটার পর্বত। তো সেগুলো আমি ধীরে ধীরে সামনের দিনগুলোতে ক্লাইম্ব করার ইচ্ছা আছে। পরবর্তী তিব্বত এবং পাকিস্তানের নানান মাউন্টেনে, যেহেতু 14টা 8000 মিটার 5টায় আমি ক্লাইম্ব করেছি, 5টাই নেপালে। এর মধ্যে বাকি যেগুলো 2টো নেপালে আছে আর 5টা আছে পাকিস্তানে আর 2টো তিব্বতে। আমার মনে হয় কথা বলছিলাম, আপনি বলছিলেন পাকিস্তান এবং তিব্বতের কথা আপনার পরবর্তী টার্গেট। এই বিষয়টা জানতে চাই, পাকিস্তান এবং তিব্বতের কোন কোন জায়গায় যেতে চান আসলে? আচ্ছা, তিব্বত দিয়ে solely 2টা পর্বত ক্লাইম্ব হয়। ষষ্ঠ যে উচ্চতম পর্বত চৈয়ু সেটা, এবং চতুর্দশ বা 14তম সর্বোচ্চ পর্বত যেটা, সেটার নাম সিসাপাংমা। সে দুটো তিব্বত দিয়ে ক্লাইম্ব করা হয়। সেই 2 জায়গায় যাওয়ার প্ল্যান। এবং একই সাথে পাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতগুলোর মধ্যে 5টা পর্বত আছে, ক্যাটু, ব্রড পিক, নাঙ্গা পর্বত, G1, G2, সেগুলোর দিকে ধীরে ধীরে এগোনোর ইচ্ছে আছে। আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আপনি যখন পর্বতে যেতেন বিভিন্ন জায়গায়, আমরা আপনাদের যে সংবাদ সম্মেলন হতো সেখানে আপনি বারবার একটি কথা বলতেন যে স্পন্সরের একটি বড় বিষয় রয়েছে যারা যেতে চাই। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, আসলে মূল সমস্যাটা কোথায়? অনেক জায়গায় আর্থিক একটা বড় সমস্যা, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই সংক্ষেপে। ডেফিনেটলি মানে আর্থিক সহযোগিতা, এই পর্বত আরোহণ স্পোর্টসটা খুবই ব্যয়বহুল একটা স্পোর্টস। এখানে দেখবেন যেসব গিয়ারগুলো আছে, এখানটায় গিয়ারগুলো রাখা আছে, প্রত্যেকটা খুবই হাই এন্ড গিয়ার্স এবং খুবই দামি, প্রত্যেকটা আলাদা করে কিনতে অনেক টাকা লাগে। তো এটার জন্য গিয়ার এবং একই সাথে পারমিট, আমরা যেটা বলি অনুমতির সাপেক্ষে, মানে একটা বড় অঙ্কের টাকা লাগে। আমার যেটা মনে হয় যে নানান সময় আমি কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছি। এখন যেহেতু সরকার ক্রীড়ার দিকে প্রচুর পরিমাণে আগ্রহী, সরকারের নানান উইং কাজ করছে, আমাদের পর্বতারোহণটাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আওতায় নিয়ে যদি সেটা
নতুন যারা, শুধু আমি বলবো না, নতুন যারা পর্বতারোহণ করছে তাদেরকে এটা আওতায় আনতে পারলে আরও সহজ। আসলে এতক্ষণ পর্বতারোহী বাবুদ আলীর সাথে কথা বলছিল, তবে তিনি শেষ যেটি বলেছেন আসলে এই পর্বত আরোহণের যে প্রধান সমস্যা সেটি হচ্ছে আর্থিক। সরকার যদি প্রণোদনার ব্যবস্থা করে বা আর্থিকভাবে সহায়তা করে তাহলে আরও তরুণ যারা রয়েছে তারা এই পর্বত আরোহণের প্রতি আগ্রহী হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরী শিল্পকলা একাডেমি থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2, গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের শোক এবং টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে 8টি রোহিঙ্গা ক্যাম্প। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, দাতাদের সহায়তা বাড়ানোর আহ্বান UNHCR-এর। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।